বধূবেশে বাসর ঘরে বসে আছে অপরূপা। পিরিয়ডের অসহ্যকর যন্ত্রণায় ওর অবস্থা নাজেহাল। তন্মধ্যে জবরজং লেহেঙ্গায় শ্বাস নেওয়া যেন দায়। একটু উঠে হাঁটাহাঁটি করবে নাকি ও? না জানি আর কতক্ষণ হা করে লোকটার পথ চেয়ে বসে থাকতে হবে ওর। এইসব লোকেদের বিন্দু মাত্র গোনায় ধরে না অপরূপা। কিন্তু ওর ওর মা বাবা বারবার করে বুঝিয়ে বলেছে ওকে কোনোভাবেই স্বামীর সম্মান অসম্মান করা যাবে না। বিয়ের পর মেয়েদের জন্য স্বামী সব, তার কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। মায়ের সব কথা মাথা পেতে মেনে নিয়েছে ও। অবশ্য মেনে না নেওয়ার মতো অবস্থায়ও নেই। হাসি মজায় দিন কাটানো অপরূপা জীবনে কার যে নজর লেগে গেল। আজ তো এই ঘরে ওর থাকার কথাই নয়। অসহনীয় দোলাচলে আঁকুপাকু করে উঠছে ওর মন। বিয়ে তো হলোই, কিন্তু এরপর এরকম একটা চালার লোকের সঙ্গে বাকি জীবন কিভাবে কাটাবে ও? না আছে কোনো ভালো গুণ আর না আছে কোনো ভালো শিক্ষা। গারলটা শুধু ছ্যাঁৎ করে রেগেই যায় আর অপরূপার সঙ্গে ঝগড়া করে। কথা একটা মাটিতে পুঁতে দেয় না গারলটা। আর একটা কথার যদি সোজা উত্তর দেয়। এরকম চারাল লোককে পিছিয়ে মানুষ বানাতে ওর মাথা সব চুল পেকে যাবে নিশ্চিত। তাও যদি ঠিক হয়। হ্যাঁ, শেষমেশ এই চারাল লোকের বউ হতে হলো অপরূপাকে। বেটা চার শিংওয়ালা গারল একটা। ঘর থেকে কেমন যেন গারলের মতো গন্ধ আসছে। এতটুকু সময়ের মধ্যেই আবারও ফুল দিয়ে সাজিয়ে ফেলেছে। তাও যদি দুর্গন্ধ দূর হয় একটু। ওরে বেটা গারল, বিয়ে হতে না হতে বাসরের জন্য এত উতলা। আমার সাথে যদি বিন্দু মাত্র হাঙ্কি পাঙ্কি করে, বেটা কেমন মেডিসিন দেব না, সারা জীবনের মতো শক্তি নেই হয়ে যাবে একেবারে। দাঁতে দাঁত চেপে সদ্য বিয়ে করা বরের গোষ্ঠী শ্রাদ্ধ করছিল অপরূপা। সন্ধ্যা থেকে চলা সার্কাসে বাদরের ভূমিকায় পালন করা চারাল শেষমেশ মুক্তোর মালা পেল। তখন ওর পেট আরো একবার গুলি উঠল। সেই সঙ্গে বাড়তে থাকে ব্যথার প্রকোপ। অগত্যা বিছানা থেকে উঠে বাথরুমের দিকে এগোয়। কামরার এক কোণে রাখা লাগেজ থেকে একটা টি শার্ট প্লাজো বের করে ওয়াশরুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। হ্যাঁ, একটা চারালের জন্য আধা হাত ঘোমটা দিয়ে বসে থাকার কোনো মানে নেই। নিজ কামরার দরজার নবে হাত রেখে চিন্তিত ভঙ্গি দাঁড়িয়ে আছে এক যুবক। পরনে সাদা শেরওয়ানি, তবে পায়ে কালো স্নেকাস। শেরওয়ানির সঙ্গে আদৌ কেউ স্নেকাস পরে বিয়ে করে কিনা বসতে পারে যুবকের ভাবনাতীত। কি দিন এলো ওর! নিজের কামরায় নিজেই যেতে নাকি ইতস্তত লাগছে। হায় সব কপাল। হ্যাঁ, পড়েছ মুঘলের হাতে, খানা খেত হতে সাথে। শাকচুন্টি শেষমেশ ওকেই পেয়েছে ঘাড় ভাঙার জন্য। মনে মনে নিজেকে শক্তিশালী পুরুষ হিসেবে কল্পনা করে ঘরের দিকে এগুলো সে। না জানি কোন সার্কাস দেখায় শাকচুনিটা। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে জবরজং লেহেঙ্গাটা উদ্ভট সাজগোজ ধুয়ে মুছে বেরোলো অপরূপা। তখনই চোখ গেল স্নেকাস সমেত বিছানা টান টান হয়ে শুয়ে থাকা যুবকটার দিকে। ঘিনঘিনিয়ে উঠে অপরূপার শরীর। ছি, সারা দুনিয়া ঘুরে বেড়ানো স্নিকার্স নিয়ে একজন গারল ছাড়া আর কে উঠতে পারে বিছানায়? কোনো মনুষ্য প্রজাতির জীবের তো ওঠার কথা নয়। কপালে হাত রেখে চেহারা আড়াল করে রেখেছে, আবার সাহসেও বলিহারি। ব্যাটা কি এক বিছানায় শোয়ার পায়তারা করছে? এই যে শুনুন। তুড়ি বাজিয়ে বিছানা থাকা যুবকের উদ্দেশ্য করেছে সে উঠে অপরূপা। শুনুন। চানচান হয়ে থাকা অবস্থায় উত্তর করে সে। আপনি একটা আস্ত গারল, জুতো নিয়ে বিছানায় উঠেছেন কেন? আর সব থেকে গুরুত্বপূর্ণ, বিছানায় কেন উঠেছেন? আমি আপনার সঙ্গে কোনোদিন বেড শেয়ার করব না। এতদিন আমায় পিশাচ বলেছেন, আর এখন বলছেন গারল। আপনি নিজের মতাদর্শ থেকে বারবার বিচ্যুত হয়ে যান কেন মিস শাকচুন্ডি? আমাকে শাকচুনি বললে কিন্তু আমার আসল রূপ আপনাকে দেখাতে বাধ্য হব, অরণ্য জুহাইর সাহেব। সরি, আমারই ভুল। আপনি এখন পিশাচিনি, পিশাচের 3 কবুলের বিয়ে করা বউ। ঠেস দেওয়া গলায় কথাটা বলে ঘর কাঁপিয়ে হেসে ফেল অরণ্য। আমি আপনার বোন না। এত মিথ্যাবাদী কেন আপনি? কিছুক্ষণ আগেই কবুল বললেন সবার সামনে, আমাকে বানালেন কুরবানির বকরা, আর এখন অস্বীকার করছেন? গ্রেট। বাই দ্য ওয়ে, আপনার আসল রূপ সত্যি চমৎকার। কিছু সময় অন্যদিকে চোখ সরু করে তাকিয়ে থাকলো অপরূপা। এরপর যখন বুঝলো ওনার জন্য ওকে খোটা দেওয়া অরণ্য, তড়িঘড়ি করে তোয়ালেটা গায়ে জড়ালো ও। ছি, এত অশুভ কেন আপনি? চারালের মতো ব্যবহার। পিশাচ, গারল, চাড়াল, আর কি বাকি আছে? আছে তো।
শুনান দেখি। এপার বাংলার বাপ্পারাজ, ওপার বাংলার দেবদাস। আমি কিন্তু কিছু ভুলিনি। আমার সাথে বেশি ঝামেলা করলে ফুপিকে সব বলে দিব কিন্তু। এখন ভালোই ভালোই বিছানা থেকে নেমে যান, আমি ঘুমাবো। আমি কোথায় থাকবো? আমি তো ঘোড়া প্রজাতির প্রাণী নই যে পুরো রাত দাঁড়িয়ে ঘুমাবো। আর গেস্ট রুমে চলে গেলে আপনার ফুপুকে কি জবাব দেব সেটাও আমাকে বলে দিন। তবে মিসেস পিশাচিনী। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বুকের সঙ্গে দু হাত বেঁধে দাঁড়ালো অরণ্য। ঠোঁচের কোণে মুচকি হাসি। হ্যাঁ, এই পিচাচিনিকে তো ও জব্দ করেই ছাড়বে, সুযোগ পেলেই। অনিশাকে নিয়ে খোঁজা দেওয়া সবসময়। ঠিক আছে, আপনি থাকুন এই রুমে, তবে একদম হাঙ্কি পাঙ্কি করবেন না। আমি কারাটে করতে পারি। কিছুক্ষণ আমতা আমতা করে উত্তর করে অপরূপা। আমার এত খারাপ দিন আসেনি মানুষ ছেড়ে শাকচুন্নির সঙ্গে। ইউ নো হোয়াট আই মিন। চোখ টিপল অরণ্য। আলমিরা থেকে নিজের জন্য টি শার্ট ট্রাউজার নিয়ে চলে গেল ওয়াশরুমের দিকে। চারণ কোথাকার। লুক্সেমবার্গ, জার্মানি। কাজ ঘেরা এক হিম শীতল কামরায় হাঁটু মুড়ে বসে আছে 5 জন লোক। প্রত্যেকের হাত দুটো পিছমোড়া করে লোহার শিকলে বাঁধা, চোখো বাঁধা কালো কাপড়ে। কামরাটা এতটাই ঠান্ডা আছে রীতিমতো দাঁত কাপাটি বাড়ি খাচ্ছে বারবার। তীব্র আকুতি নিয়ে বারবার নিজেদের প্রাণ ভিক্ষা চাইছে তারা। তাদের সম্মুখে বসে আছে দীর্ঘদেহী এক যুবক। চোখের তারে ফুটে থাকা হিংস্রতা সহজে বোঝা যাচ্ছে। তার সামনে বসা লোকগুলোর কাকুতি মিনতি বৃথাই যাবে। ভারী কালো লেদার জ্যাকেট, কালো ডেনিম প্যান্ট আর সাদা শার্টে শরীরের ফুলে ওঠা পেশিগুলো যেন বেরিয়ে আসছে চাইছে। বাম হাতের অনামিকায় তখনও শোভা পাচ্ছে কিছু মাস আগে প্রাণ পাখির সঙ্গে মিলিয়ে কেনা রিংটা। সেই হাতেই ধরে রাখা লোহার দণ্ড। অন্য হাতে ঘাড় ছেড়ে নেমে আসা চুলে হাত বুলাতে গিয়ে খানিকটা থমকালো সে, কেননা সেখানে চুলের অস্তিত্ব আর নেই। ট্রিমার দিয়ে নিজ হাতে ছেটে ফেলেছে সব চা। যাতে দশ চেপে ক্রুদ্ধ সারে জিজ্ঞেস করল, Where is my wife? উইনি চিফ টেনিস। একসাথে কাকুতি করে উঠে লোকগুলো। ব্যাস, হাতের লোহার দণ্ডটা দিয়ে ঠিক ওর সামনেই বসা লোকটার মাথা বরাবর এত জোরে আঘাত করলো, ঘাড় ছেড়ে থেকে ছিঁড়ে কয়েক হাত দূরে গিয়ে পড়লো মাথাটা। তখনই হাঁটু মেরে পেছমোড়া করে বেঁধে রাখা হাতের শরীরটা দণ্ডায়মান পাতিয়ে ছেলে ফেলে দিল শরীরটা আদান। পুনরায় নিজের চেয়ারে গিয়ে পায়ের উপর পা তুলে বসলো, সামান্য হেসে স্বাগতিক করলো। Adnan Muntasir Danis is back. হলদেটে মোলায়েম আলোয় আলোকিত তুরস্কের বিলাস বহুল হোটেল রুমের ড্রেসিং টেবিলের সামনে বসা প্রাণ ভীষণ যত্ন করে আঁটো করে আটকাচ্ছে কালো গাউনের প্রতিটি ফিতে। প্রতিটি যেন ভাজে ভাজে নিজের নারী দেহের সৌন্দর্য ফুটে উঠে সেদিকেও খেয়াল রাখছে। আদনান মুনতাসিরের মস্তিষ্কে তার যেন ওলটপালট হয়ে যায়। সেই ব্যবস্থা নিতে বিন্দুমাত্রও ছাড়বে না। পেলব ছোট জোড়া, রাঙালো গাঢ় খয়েরি ম্যাট লিপস্টিকে, সেই সাথে গাঢ় খাজলের আস্তরণে চোখ দুটোতেও দেখা গেল আবেদনময়ী আশকারা। মসৃণ কোমরের বাঁকে আটকে দিল সরু কোমর বন্ধনী। কাঁধ ছড়িয়ে নেমে আসা গাউনের ভি শেপের নেকলাইনের সীমারেখা থেমেছে অনেকটা নিচু। চুলগুলোকে পেঁচিয়ে কাঁধের উপর ফেলে রাখলো ও। ইস, নারী ছলকায় পুরুষের ঘুম হারাম হয়। এতদিন শুধু গল্প উপন্যাসে পড়েছিল প্রাণ। কে জানতো ও নিজেও এতটা পারদর্শী। প্রাণের নানি বলতেন বিয়ের পানি গায়ে পড়লে নাকি মেয়েদের রূপ খুলে আর লজ্জা ধুয়ে যায়। আর যাই বলেই মেয়েরা নাকি নিজেদের বিনা দ্বিধায় নিজের সবটা তুলে দিতে পারে স্বামী নামক পুরুষের জিম্মায়। অনামিকায় জলজল করতে থাকা হীরা খচিত আংটির উপর আঙুল ছোঁয়ালো আরও একবার। লজ্জায় লাল নীল হতে থাকা প্রাণ হঠাৎই উপলব্ধি করতে পারে কেউ একজন রুমের লক খোলার চেষ্টা করছে। অবশ্য ও জানতোই আদনানের ফেরার সময় হয়েছে। তাছাড়া আদনানকে সারপ্রাইজ দিবে বলে এগিয়ে গেল না ও দরজা অবধি, বরং লাইট অফ করে গিয়ে দাঁড়ালো রুমের সঙ্গে লাগোয়া বারান্দায়। খুট করে শব্দ হয়ে দরজাটা খুলে গেল। বাইরে থেকে আসা লাইটের আলোয় কাঙ্ক্ষিত পুরুষের অবয়বের দেখা পেল না, বরং ভেতরে এলো একদল অস্ত্রধারী লোকজন। আত্মচিৎকার করা থেকে বিরত রাখতে মুখে হাত চেপে ধরল নিজের মুখ। বান্দরবানের সবুজে ঘেরা ছোট্ট একটা গ্রাম, নাম বাইরাচাং।
চারিপাশে মেঘেদের মেলা বসে প্রতিনিয়ত। ঘন জঙ্গল ছাপিয়ে বাঁশের তৈরি মাচাং এ বসা মেয়েটার দৃষ্টি দূরের সবুজ পাহাড়ে। শরতের সাদা মেঘের ক্ষণে ক্ষণে এসে ছুঁয়ে যায়, চাইল হাত বাড়িয়ে ছোঁয়া তার। অত্যন্ত প্রত্যন্ত গ্রামে আত্মগোপন করেছে অন্বেষা প্রাণ কিংবা প্রাণ পাখি মুনতাসির ড্রেনেজ। সেদিন হোটেল রুমে দুর্বৃত্তদের হাত থেকে ওকে বাঁচিয়েছে প্রাণ। এখনও জানে না জীবনের সমীকরণ পাল্টে গিয়েছে ওর। হায়, সুখেরা বারবার হাতছানি দিয়ে ফুরুত করে উড়াল দেয় ওর জীবন থেকে। ঠিক কতদিন সঙ্গীহীন ছিল প্রাণ, সংজ্ঞাহীন ছিল, নিজেও জানে না। চোখ মেলার পর নিজেকে আবিষ্কার করেছে এক বুড়ি চাচির বাড়িতে, এবং ও যে বান্দরবান এটাও বুঝতে ওর সপ্তাহখানেক সময় লেগেছে। বুড়ি চাচির ভাষ্যমতে ও নাকি আহত অবস্থায় একজন এখানে ফেলে রেখে গিয়েছিল কিছু লোক। সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় ছিল ওর দেহটা, সেখান থেকেই বুড়ি ওকে বাঁচিয়েছে। হিসেব কোনোভাবেই মেলে না প্রাণের। তুরস্কের নেভি শহর থেকে বান্দরবান চলে এলো, অথচ ও চেরি পেল না। আর কি হয়েছে ওর সঙ্গে? যখনই মনে করার চেষ্টা করে, অথচ মস্তিষ্কে পুরোটা ফাঁকা, যেন কেউ ডিলিট বাটন চেপে দিয়েছে। নিজের শরীরের প্রতি ভয়ানক ঘেন্না লাগছে ওর। আচ্ছা, আদনান সেদিন কখন ফিরেছিল? ওকে কি এখনো খুঁজে ফেরে সে? প্রশ্নেরা মাথায় কিলবিল করলেও উত্তর অজানা। মোবাইল ফোনে নেটওয়ার্কও নেই এখানে। সে বৃদ্ধ চাচি ওকে বারবার সাবধান করে দিয়েছেন যেন ও পালানোর চেষ্টা না করে, আর করলে ওর প্রিয় কাউকে মেরে ফেলা হবে। ওকে উদ্ধার করার পর এমনটা নাকি বলে গিয়েছিস কিছু অস্ত্রধারী লোকজন। ব্যাস, তারপর থেকে প্রাণও মেনে নিয়েছে নিজের নিয়তিকে। ওর সঙ্গে আর কতটা খারাপ হওয়া বাকি আছে সেটাই স্বচক্ষে দেখতে চায় প্রাণ। ও মাইয়া, বাড়তে খাওয়ালাও, বাবাক দিন বয় রয়েছে। খেতে ইচ্ছে করে না চাচি। বাতারের লেগা অপেক্ষা থাকুনের লেগা সারলে জোর লাগবো। বিন খাওনে বইয়া থাকলে হইব না মাইয়া। দীর্ঘশ্বাস গোপন করে প্রাণ এগুলো চাচির পিছু পিছু। ভাতার কথাটা কানে শুনলেও ওর প্রথম দিকে বেশ অস্বস্তি হতো, এখন কিছু মনে হয় না। তাছাড়া আদনান ওকে আদৌ খুঁজেছি কিনা এটারও ওর অজানা। প্রাণ যে বেঁচে আছে এতটুকু হয়তো অজানাই আদনানের কাছে। ডোন্ট ইউ ওয়ান্ট মি লাইক ওয়ান্ট টু ইউ বেবি? ডোন্ট ইউ নিড মি লাইক আই নিড ইউ নাও? স্লিপ টুমোরো বাট tonight go crazy. All you gotta do is just meet me at. ইংরেজি গানের লিরিক্সের তালে তাল মিলে বিশাল গোলাকার ড্রেসিং আয়নার সামনে নাচন কোদায় ব্যস্ত তরু। পুরো নাম তরুলতা চৌধুরী। ফর্সা গোলগাল চেহারায় তরুণ, পরনে আকাশি রঙের ফুল হাতা কামিজ, সাদা সালোয়ারের, তবে ক্রস বেল্টের দুপাশে ঘাড়ের পেছনে ঝুলছে। ওরা তরুর সঙ্গে নাচে ব্যস্ত। সাদা বেল্টের সান্নিধ্যে আসেনি তার এখনো। চুল ব্রাশ করার চিরুনি মাইক্রোফোনের মতো করে ধরে রাখা, দুলিয়ে দুলিয়ে কোমর বাঁকিয়ে বাঁকিয়ে কেমন অদ্ভুত করে নাচছে সে। তাল লয়ের অবশ্য কোনো বালাই নেই, সে নাচে। হাত পা এদিক সেদিক ছোড়াছড়ি করেই যেন আজ নাচের জন্য পুরস্কার জিতে নেওয়া চাই ওরা। নতুন কলেজে আজই ওর প্রথম দিন। সেই আনন্দে আনন্দিত তরু। বেশিক্ষণ নাচানাচির সময় জুটল না তরুর। ওর বাবাও বেরোবেন, বাবার সঙ্গে একসাথে বেরিয়ে যাবে ও। তরুকে তৈরি হতে বলার জন্য ওপাশে থেকে ভেসে এলো মায়ের বুকুনি। ব্যাস, নাচন কোদায় ইস্তফা দিয়ে দুপাশের চুলে সুন্দর মতো বিনুনি করে গেঁথে নিল তরু। কিন্তু মিউজিক প্লেয়ারে বেজে চলা গানের তালে তালে গুনগুন করে চলেছে ও। সব শেষে সিন্ড্রেলার ছবি আঁকা ব্যাগটা পিঠে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। বের হবার সময় ধাক্কা খেলো শক্তপোক্ত কারো বুকের সঙ্গে। ইস, তরু সুন্দর নাক বুঝি ভেঙে গিয়েছে আজ। দাঁত কিনবিন করে সামনে তাকাতেই দেখলো ওর সম্মুখে দাঁড়ানো বাদামি রঙা 3/4 প্যান্ট এবং ছাই রঙা টি শার্ট পরে তরুর দিকে জ্যাপ জ্যাপ করে তাকে আছে এক যুবক। ছোচের কোণে বিদ্রুপের হাসি। চোখ কতই থাকে তোর? সুদর্শন পুরুষ দেখলেই ধাক্কা দিতে মন চাই না? বুঝি সব বুঝিয়ে। কে সুদর্শন? দ্য মোস্ট এলিজেবল ব্যাচেলর ইন টাউন, রকস্টার তুজু রায়হান চৌধুরী। চিনিস না? তোর মতো 2 ফুট উচ্চতার বাচ্চারা রকস্টারদের চিনবে কিভাবে?
আমি হলাম শত শত তরুণীর ঘুম হরণকারী। মেয়েদের লাইন লেগে থাকে আমার জন্যে। আমার সঙ্গে সবসময় বডিগার্ড রাখি, নয়তো দেখতে আমাকে তুলে নিয়ে গিয়েছে মেয়েরা। হাতে ধরে রাখা চাবির গোছা আঙুলে ভাঁজে ঘোরাতে ঘোরাতে কথাটা বলে তুর্য। আজকালকার মেয়েদের রুচির দুর্ভিক্ষ লেগেছে, খাটাসদের পেছনেও দৌড়ায়। সরো সামনে থেকে। তুর্য ভাই, এত মেয়ে রেখে শেষমেশ আমার সামনেই আসো কেন বারবার? তোর সামনেই তো আসবে রে গাধি, তুই যে আমার বউ মানে বোন। আর তুমি খাটাস। আমি খাটেস? হু দ্য গ্রেট খাটাস তুর্য রায়হান চৌধুরী। দেখলে তোমার জন্য আমার দেরি হয়ে যাচ্ছে তুর্য ভাই। এত মেয়ে ফ্যান থাকতে বারবার আমাকে ধাক্কা দিয়ে ফেলে দাও কেন? ফ্যানদের কাছে যাও, যত সব ফাউল লোকজন সকাল সকাল মেজাজ গরম করতে চলে আসে। চাচিকে আজকে বলবো আমার রুম নিচতলায় শিফট করে দিতে। কথাটা বলেই আর দাঁড়ালো না তরু। যাবার আগে কাঁধের ব্যাগ দিয়ে তুর্যর পিছে আরেকটা বাড়ি দিতেও ভুলল না। অতীতের স্মৃতিচরণে বিভোর তুর্যর ধ্যান ভাঙল ডাক্তারের আগমনে। চোখ দুটো ভিজে উঠেছে ততক্ষণে। তোর সুস্থ হতে কতদিন সময় লাগবে ডক্টর? গলায় থাকা কান্নার ভেজা ভাব কোনোভাবে গোপন করতে পারে না তুর্য। পেশেন্ট মানসিকভাবে ভীষণ আঘাতগ্রস্ত। ইউ নো সি ইউজ রেপ সেভারাল টাইম, শি ইজ দ্য ট্রমা। ডাক্তারের কথায় চোয়াল শক্ত হয় তুর্যর। ঘন ঘন নেয়া নিঃশ্বাস সে নিজেকে সামলে নেওয়ার আপ্রাণ চেষ্টা করতে থাকে। আঘাতপ্রাপ্ত গলায় বলল, এখন আবার কি করতে হবে ডক্টর? আমি ওকে দেশের বাইরে নিয়ে যেতে চাই ট্রিটমেন্টের জন্য। আপনি চাইলে নিতে পারেন, তবে পেশেন্টকে মানসিকভাবে সুস্থ করাটা বেশি গুরুত্বপূর্ণ। শারীরিকভাবে সুস্থতার আগে পেশেন্টকে মানসিকভাবে সাপোর্ট করা প্রয়োজন। এই ধরনের কেসে পেশেন্ট ভীষণ লো ফিল করে, তারা নিজের শরীরটাকে ঘৃণা করে, কিন্তু আমাদের দায়িত্ব তাকে বোঝানোর। হোয়াট ইট ওয়াজ দ্যাট অ্যাক্সিডেন্ট, ইট। আমি তোরকে নিয়ে যেতে চাই ডক্টর, খুব শীঘ্রই। আপনি ব্যবস্থা করুন। ডাক্তারের কথায় দীর্ঘশ্বাস ফেলে কেবিন থেকে বেরিয়ে গেল তুর্য। ক্লান্তি দিনের শেষ ভাগে উস্কুদার এলাকার নিজ বাসায় ফিরল আদনান। ঝা চকচকে বাসাটাই কিছুদিন আগেও ঘরে ফেরার জন্য আগে জন্মনে হয়ে উঠত ওর মন, আর এখন সব শূন্য, খা খা করে। নারীর ছোঁয়া ব্যতীত আবারও ওর বাড়িটা পরিণত হয়েছে একটা মরুভূমির ন্যায় শূন্য। ব্লেজারটা ছুঁড়ে ফেললো শোবার ঘরের সোফায়। অতিরিক্ত ঠান্ডা পড়েছে, আবার হিটারের টেম্পারেচার বাড়ানো প্রয়োজন। সেদিকে এগুলো তখনই খেয়াল হলো সিক্ত প্রিয়তমা। ঠান্ডায় জুবুথুবু অবস্থা কিংবা ওর পাগলামি এখনো অনুভূত হয় প্রেয়সীর ছোঁয়া। প্রাণ, ক্যান ইউ হিয়ার মি? আই এম সো কেয়ারলেস। আমি কেন পারলাম না তোমার নিরাপত্তা দিতে? আমার অভিশপ্ত জীবনে তোমাকে জড়ানো ছিল সবচেয়ে বড় ভুল। সে ভুলের মাসুল দিতে আর কত শত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে আমাকে? হ্যাঁ, আই মিস ইউ প্রাণ, আই মিস ইউ লট। তোমাকে আমি খুঁজে বের করবোই প্রাণ, আই প্রমিস। আমাদের এখনো অনেকটা পথ চলা বাকি, একসঙ্গে বুড়ো হওয়া বাকি, লাঠি ভর দিয়ে চলা বাকি। আই উইল টেক ইউ ব্যাক প্রাণ। পকেট থেকে ফোন বের করে আদনান। চোখ জোড়া তখনও টলমলে করছে পানিতে। পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই, অথচ নিপাট হিংস্র মাফিয়া আদনান মুনতাসিরের চোখে জোড়া তার ছলছলে হয় প্রেয়সীর বিরহে। আসিফ, আমার টিকিট করে দাও, আমি বাংলাদেশ যাব। ওকে চিপ। আমি বাংলাদেশে আসবো, এটা কাউকে জানাবেন আসিফ, সৌরভ কেউ না। ওকে চিপ, কিন্তু সৌরভ? কিপ অ্যান আই অন হিম আসিফ। সৌরভ সম্পর্কিত সমস্ত তথ্য জোগাড় করো। চিপ, সৌরভ তো ভালো ছেলে, ওর মাঝে কখনো খারাপ কিছু চোখে পড়েনি আমার। যা বলি সেটা করবি সৌরভ বাচ্চা, নাকি আমাকে ভয় লাগে না? আর তোর জামাই বাড়ির টিকিট লাগবে নাকি? লাগলে বল, আমি যাবার আগে তোর ব্যবস্থা করে দিই। চেঁচিয়ে আসিফকে গালি দেয় আদনান। বেশি তেল জমেছে তোদের বসটাতে। সরি চিপ। সৌরভের উপর নজর রাখবি, নাকি তুই জোর তোর সঙ্গে? আমার দলে থেকে আমার সাথে বাটপারের ফল ভালো হবে না, কিপ ইন মাইন্ড। জি চিপ। রাগে গজগজ করতে করতে কল কাটলো আদনান। প্রথম দিন থেকে সেদিনের পর পুরো ঘটনা প্রবাহ কয়েকবার সাজিয়েছে আদনান নিজের মনে। একমাত্র সৌরভই জানতো ও কোন হোটেলে আছে, আর আদনানের সেদিনের বাইরে যাবার কারণ। এই সতর্কতা নিয়ে আদনান নেভি শহরে পৌঁছেছিল। ও কোনো শত্রুর ক্ষমতা নেই ওকে ট্রেস করার, যদি না ভেতরে কেউ
বিশ্বাসঘাতকতা করে। সৌরভ, আই হোপ ইটস নট ইউ। তোমাকে মেরে টুকটো করতে আমার হাত বিন্দুমাত্র কাঁপে না। শান্ত স্নিগ্ধ ভোরের শীতল পরিবেশেও ঘুম নেই অপরূপার চোখে। অবশ্য গোটা রাতটাই কেটেছে নির্ঘুম, অপরিচিত এক চারা লোকের পাশে শুয়ে। আর যাই হোক, ঘুমোতেও পারবে না। তবে অরণ্যর মাঝে তেমন দ্বিধাবোধ দেখা গেল না। আরাম করে হাতি ঘোড়া বেঁচে ঘুমাচ্ছে সে। কটমট দৃষ্টিতে অপরূপা তাকালো অরণ্যর দিকে। ভারী নিঃশ্বাসের শব্দ। অর্থাৎ অপরূপা পুরো রাত হুতুম প্যাঁচার ন্যায় জেগে থাকলো। ওর জীবনে ঘুম শান্তি কেড়ে নিয়ে নাকে সর্ষে তেল মেখে ঘুমাচ্ছে অর্ণ জুহায়ের। এক পাশ ফিরে থাকা অর্ণর চেহারাটা আদুরে লাগছে, বাচ্চাদের মতন। গতকাল সুপারম্যানের মতো কোথা থেকে উড়ে এসে অপরূপার বিয়ে করে নিয়েছে ও। অর্ণর এত আরামের ঘুম সহ্য হলো না অপরূপার। ঝটপট উঠে গিয়ে জানলা ভারী পর্দাটা সরিয়ে দিল। সকালে ঝাঁ চকচকে এক ফালি রোদ এসে হুড়মুড়িয়ে ঢুকলো কামরায়। এরপর বেশ শব্দ করে আলমারি পাল্লা 3-4 বার করে খুলে আবার ধারাম করে শব্দ করে লাগিয়েও দিল। এদিকে সেদিকে খুঁজে পেল টিভির রিমোট। বসেছি খাসলো অপরূপা। টিভি অন করে ভলিউম বাড়লো অনেকটাই। বাংলাদেশ টেলিভিশন বা ভিটিভি চ্যানেলই তখনকার প্রচারিত হওয়া বাতাবি লেবু বাম্পার ফলনের শিরোনাম প্রোগ্রাম দিয়ে বসে রইল চুপচাপ, যেন এই মাত্র পৃথিবীর বাতাসে প্রথম অক্সিজেন গ্রহণকারী অপরূপা। বেটা গারদ, এবার ঘুমাও দেখে আরাম করে। নেচে কুদে আমাকে ঘাড়ে যখন তুলেছ, এবার মজা বোঝো। রোদের কিরণ টিভির উচ্চ ভলিউম। স্বাদের ঘুমের ভট পড়তেই ভাঙলো অরণ্যর। আড়মোড়া ভেঙে উঠে বসে সবকিছু খানিকটা পর্যবেক্ষণ করে বুঝতে পারলো ওর সদ্য বিয়ে করা বউটার কারসাজি। অরণ্যর সুখের জীবনে আগুন লাগানোর জন্য এরকম একটা শাকচুনি যথেষ্ট ছিল। কেন যে মায়ের কথা বিয়েতে রাজি হলো? সরু চোখে তাকালো অরণ্য। অপরূপাও খেয়াল করেছে অরণ্যর সরু দৃষ্টি। তবে এইসব মোটেও গোনায় ধরে না অপরূপা। আর ধরে না বোঝাতেই আরো বাড়িয়ে দিল টিভির সাউন্ড। আপনার বাতাবি লেবু পছন্দ? চাষ করবেন? জি, কিছু বললেন? কানে শোনেন না ডক্টর? আবারও মনোযোগ হলো টিভি স্ক্রিনে অপরূপা। মন দিয়ে দেখতে থাকলো বাতাবি লেবুর সংরক্ষণের উপায়। হুট করে চেঁচিয়ে উঠে অরণ্য তার স্বরে। মা! হঠাৎ অরণ্যর চেঁচানোর অন্তরাত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হলো অপরূপার। প্রায় সঙ্গে সঙ্গে রিমোট চেপে টিভি অফই করে দিল। এক লাফে পর্দা টেনে এসে কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল ছটপট। তখনই শোনা গেল দরজার কড়াঘাত। ফারহানা বেগম এসেছেন। ওপাশ থেকে ডাকছেন অরণ্যকে। বিস্মিত হয়ে অপরূপা ফড়িংয়ের মতো লাফালাফি দেখছিল অরণ্য। এই মেয়ে পাগল আজও একেবারে নিশ্চিত। উঠে দরজা খুলতে ফারহানা বেগম ঝাড়লেন এক চোট অরণ্যকে। তোর কাণ্ডজ্ঞান নেই? সকালবেলা করে ষাঁড়ের মতো চেঁচিয়ে মেয়েটার ঘুম ভেঙে দিচ্ছিস কেন? আমি তোমার ভাইজির ঘুম ভেঙে দিচ্ছি। হতবাক হয়ে কথাটা বলে অরণ্য। তোমার আদর অপরূপা সাত সকালে উঠে টিভিতে বাতাবি লেবুর বাম্পার ফলন দেখেছে। সেটা দেখছো না কেন? বিয়ে হয়েছে বলে কি আমি এখন ঘুমাতেও পারবো না? কথায় মেয়েটা তো ঘুমিয়ে কাদা। ঘরের ভিতরে উকি দিয়ে দেখে নিলেন ফারহানা। নাটক করছে। একটু আগে দেখলাম জেগে আছে। একদম বাপের মতো হয়েছিস। আমার বাড়ির লোকজনকে সহ্য করতে পারিস না। অপরূপা আমার ভাইজি না হয়ে তোর বাপের দিকের আত্মীয় হলে মেয়েটার নামে সকাল ধরে বানিয়ে কথা বলতিস না। আমারই ভুল, মাঝে মাঝে ভুলে যাই। আমি তো আর তোকে। শাড়ির আঁচলে চোখ মুছলেন ফারহানা। দুহাত জোর করে মায়ের সামনে মাথা নোয়ালো অরণ্য। ব্যাস, আমার মাতা রানী, আর বলতে হবে না। তোমার আদরের ভাইজির ঘুম ভাঙাতে চাইনি আমি। ভুল হয়ে গিয়েছে আমার। একটা তাল পাখা জোগাড় করে দাও, ম্যাডামের সিধানে বসে বাতাস করে দিই। কিছু করা লাগবে না, আমার সঙ্গে চল, নাস্তা করবি। আসছি, যাও এখন ফ্রেশ হয়ে নি। ফারহানা বেগম চলে যেতে রুমের দরজা আটকে অপরূপার কাছে এলো অরণ্য। আপনার ফুফু চলে গিয়েছে। মিসেস স্লিপিং বিউটি, উঠে পড়ুন এবার। তবে আর ততক্ষণে সত্যি ঘুমিয়ে পড়েছে অপরূপা। ভারী নিঃশ্বাস পড়ছে, এলোমেলো চুলগুলো পড়ে চোখের উপর। এই যে শুনছেন মিস শাকচুন্নি, সেই বেটা বিয়ে না করে বেঁচে গিয়েছে। মাঝে ফেসে গেলাম আমি।
আরও একবার ডাকতে গিয়ে থেমে গেল অরণ্য। সম্ভবত রাতে ঘুমায়নি ও, তাই ঘুমন্ত অপরূপার স্নিগ্ধ চেহারাটার দেখে অরণ্যরও মন চাইল না ওকে জাগিয়ে দিতে। কালো শার্ট এবং কালো ফর্মাল প্যান্ট নিয়ে অফিসের জন্য তৈরি হতে গেল ওয়াশরুমে। সেখান থেকে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে বেরিয়েছে অরণ্য। মেরুন রঙের চায়ের নচ বেঁধে, চুলগুলো আছে পারফিউম কয়েকটা স্প্রে করে প্রয়োজনীয় সব গুছিয়ে রীতিমতো চলে যাচ্ছিল অরণ্য। চলেও গেল দরজা অবধি। তার আগে অবশ্য ফিরে এলো আবারও। এত ভালো হলো কবে থেকে? বেডসাইড টেবিলে রাখা অ্যালার্ম ঘড়িটা ঠিক আধ ঘন্টা পরে অ্যালার্ম সেট করে বেরিয়ে গেল রুম থেকে। ঘড়িটার বিশেষত্ব হচ্ছে অরণ্যর রেটিনা স্ক্যান ব্যতীত অ্যালার্ম বন্ধ হবে না। 5 মিনিট পর পর বেজে উঠবে ঘড়িটা। অরণ্যর ঘুম নষ্ট করে এত সহজে পার পেতে পারবে না মিসেস পিচাসিনী। বাঁকা হেসে বেরিয়ে গেল অরণ্য। ওর সঙ্গে ঝামেলা করার স্বাদ পুরোটা মিটিয়ে দিবে আজ। সিনজোপিং নামের চাইনিজ বংশোদ্ভূত লোকটার চেহারার গড়ন চাইনিজদের মতো হলেও লম্বা চড়ায় রাশিয়ানদের মতো বলিষ্ঠতা প্রকাশ পায়। বাম পাশে চোখটা কেমন যেন উদ্ভট, পলক পড়ছে না, আবারও চোখের মণিও একটু বেশি ছোট আর কেমন যেন ফ্যাকাশে। শেষই ছিল বারে, ইচ্ছে মতো অ্যালকোহল গিলে হুঁশ খুইয়ে পড়ে আছে এক কোণে। লুক্সেমবার্গের দ্য স্ক্রু বারটা শহরের এক কোণে অবস্থিত। এরপরেই শুরু হয়েছে ঘন জঙ্গল। ভারী তুষারপাতের কারণে বেশিরভাগ রাস্তাঘাটও বন্ধ। কোনো বার খোলা না পেয়ে শিনজোপিং এসেছিলেন এই বারটায়। জীবনের সর্বোচ্চ সুখ নিয়ে এখনও বাকি। বার এন্টারটারকে ইশারায় জোগাড় করে দিতে বলল একটা ভাড়াটে ছোট পোশাকের। এইসব এখানে বেশ সহজলভ্য, তবে তার আগেই ব্যাহেজ হলো শিনজোপিং এবং এই সময়ের জন্যই অপেক্ষারত ছিল বারের অন্ধকার এক টেবিলে এক যুবক। কালো হুডির আস্তরণে তার সুদর্শন ঢাকা মুখ বিরল। শিকারী চলন্ত দৃষ্টিতে তার দিকেই তাক করা। বিখ্যাত শিকারী জিম করবেটের মতো যে কোনো মাংসাশী শিকারী প্রাণী নিজের শিকারকে ঘন্টার পর ঘন্টা অনুসরণ করে, এরপর কোণঠাসা অবস্থায় ফেলে দেয় যেন পালানোর সমস্ত পথ রুদ্ধ হয় যার তার। আর অন্ধকারে বসে থাকা যুবক নিজেকে একজন পাক্কা শিকারী হিসেবে জানে, তাই তো এত আয়োজন। শিনজোপিং, রিমেম্বার মি? বাড়ির এক কোণে বেহেড অবস্থায় পড়ে থাকা লোকটার ঘাড়ে চেপে তুলে ভারী স্বরে কথাটা বলল সে। হুডির ক্যাপ নামাতেই ঢুলু ঢুলু চোখে যুবককে দেখে বিস্ময় এক প্রকার নেশায় ছুটে গেল সিংজিংয়ের। চিফ ডেনিস, আর তোর জম? আমি আপনার ওয়াইফকে কিডন্যাপ করিনি চিফ ডেনিস। হাত জোর করে কথাটা বলে জিভ কাটলো শিনজোপিং। বাঁকা হাসলো আদান। তীর একদম নিশানা বরাবর লেগেছে। বাঁচতে চাস? চিফ ডেনিস, আমি নির্দোষ। বাঁচতে চাস? চিফ, বাঁচতে চাস? আপনার ওয়াইফকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে চিফ। হড়বড়িয়ে কথাটা বলল শিনজোপিং। তবে কথাটা বেশ শেষ হবার পর মুহূর্তেই তীব্র ধারসূচ নাইফটা শিনজোপিংয়ের ডান চোখে ঢুকিয়ে দিল আদান। অন্য হাতে ঘাড়টা ছেড়ে সাইলেন্সার লাগানো রিভলভারটা দিয়ে বুক বরাবর শ্যুট করেছে আদান। পুরোপুরি লোজ থাকা রিভলভারটা খালি করে দিয়েছে একেবারে। বুলেট না থাকায় রিভলভারের ম্যাগজিনের ফাঁকা ক্লিক শব্দে ধ্যান ফিরল আদানের। ফেলে দিল শিনজোপিংয়ের নিথর শরীরটা। রিভলভারটা হোস্টারে রেখে আবারও হুডির ক্যাপ তুলে মাথায় দিল। আলো আধারে খেলা করতে থাকা বারে কেউ হয়তো খেয়ালই করল না বর্বর চিত্ত নিস্তব্ধ রাতের শেষ প্রহরে আরও ঘনীভূত হওয়া তুষারপাত উপেক্ষা করে একটা সিগারেট ধরালো আদান। অন্তরালে জ্বলতে থাকা প্রেমানলের ছটায় অনুভূত হয় না ঠান্ডার প্রকোপ। ধুমায়িত সিগারেটে লম্বা টান দিয়ে পা দিয়ে পিষে দেয় সেটা। ইদানিং সিগারেটেও মন বসে না, সারাক্ষণ দপদপ করে কপালে শিরা, প্রাণের হদিস আর একবার পেলে বুক পকেটে লুকিয়ে রাখবে। একটা জনমানবহীন দ্বীপে রেখে দিবে ওর প্রাণ পাখিকে। একটা কাকপক্ষীও টের পাবে না প্রাণের অস্তিত্ব সম্পর্কে। বিগত একটা মাস হন্য হয়ে প্রাণের
খোঁজ করছে সম্ভাব্য সমস্ত দেশ খোঁজাখুঁজি করে শেষমেশ কিনা প্রাণকে বাংলাদেশে পাচার করেছে। কত বড় যে ভয়াবহ খেয়াল এসেছে। মর্গ থেকে পাতি কোনো কোথাও না কোথাও খুঁজেছে প্রাণকে, অবশেষে সন্ধান পেল নিজের প্রাণ পাখির। আর সন্ধান পেয়েছে বলেই এতটুকু বুঝতে পেরেছে অরণ্যর কারসাজিতে প্রাণকে ওর কাছ থেকে হারানো হয়েছে। আর প্ল্যানের সবটা অরণ্যর কাছ থেকে তথ্য দিয়েছে সৌরভ। You have to pay for this, Sharp. I know I'm bad. But Pran, you know, she was innocent, right? Get ready to die, Sharp. I'm coming. বান্দরবানের সবুজাভ কালচে পাহাড়ে জমা হয় কুয়াশার আস্তরণ। দিনের তাপমাত্রাও গরম হলেও রাত হলো হিম হাওয়াটা আরও তীব্র হয়। একটা চিলার উপর বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি ছোট্ট কুটিরে নেই কোনো বৈদ্যুতিক সংযোগ। টিমটিমে হারকিনের সলতে প্রান্তভাগে চিমচিমে হলদেটে আলো ছড়িয়ে কোনো রকমে দূর করেছে ঘরের কোনো জমাট বাঁধা নিকষ অন্ধকার। বাতাসের সনসন ভারী শব্দে প্রাণের মনে হয় মানব সভ্যতা থেকে বহু দূরে কোনো এক অচেনা প্রেতপুরীতে অবস্থান করে ওর। দিনের পর দিন কেটে যাচ্ছে অথচ প্রাণ বোধহয় আটকে আছে সেই ভয়াল রাতের আধারে। গভীর অরণ্যে বিস্তৃত কুটির থেকে বেরিয়ে এলো প্রাণ। গায়ে জড়ানো একটি কালো শাল চাদর, চুলগুলোকে চুরো করে ঝুঁটি বাঁধা, বেলব চেহারায় যেন কেউ এক পোঁচ কালি ঢেলে দিয়েছে। অবহেলা অযত্ন গালের চাপা ভেঙেছে অনেকখানি। পলকা শরীরটা হয়েছে আরও শীর্ণ। ইদানিং খাবারও অরুচি লাগে প্রচণ্ড। যাই খেতে দেওয়া হয় পেটের মধ্যে যেন ঘূর্ণিপাক শুরু হয়। যদিও অপরিচিত বুড়ি চাচি ওকে বেশ যত্ন করে, কিন্তু পাহাড়ের খাদ্যাভ্যাস ভিন্ন। কোনো কিছুই মুখে রোচে না প্রাণের। কনকনে ঠান্ডা হাওয়া সত্ত্বেও কুটিরের ভেতরে কেমন যেন গুমট হয়ে আছে শক্ত তেল চিটচিটে বিছানা। ঘুম ধরছিল না ওর, তাই তো হারিকেনের সলতেটা নিভু নিভু করিয়েই কুটিরের বাইরে বেরিয়ে এলো ও। স্থানীয় বাজার থেকে বুড়ি চাচি ওকে দুটো সালোয়ার কামিজ এনে দিয়েছে। এতেই চলে যাচ্ছে ওর। কুটির ছেড়ে বেশ কিছুটা এগিয়ে খাদের কিনারায় গিয়ে দাঁড়ালো প্রাণ। মস্ত খোলা প্রান্তর জুড়ে থালার মতো বিশাল একটা চাঁদ উঠেছে। চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে গোটা পাহাড়তলি। হারিকেনের আলো নেহাত ফিকে লাগছে। জোনাকি পোকাদের যেন মেলা বসেছে। রাত জাগা নিশাচর পাখিদের ডানা ঝাপটানো আওয়াজ পাওয়া যাচ্ছে গাছের কাছে একটা বড় গাছ থেকে। সেখানেই হয়তো তার বসবাস। ঝিঝি পোকারাও ডাকছে বিরামহীন। যশোর কিংবা ঢাকা শহরের এই ধরনের ঝিঝি পোকার ডাক আগে কখনো শুনিনি প্রাণ। প্রথম দিকে বেশ ভয় পেলেও এখন সবটা গায়ে সই গিয়েছে ওর। খাদের কিনারে দাঁড়িয়ে প্রকৃতি দেখতে থাকা প্রাণে নিজেকে আজকাল বড় বেখাপ্পা লাগে। কোথাও কেউ নেই ওর জন্য। মা তো ওকে ছেড়েছে 10 বছর বয়সে, আর বাবা তিক্ততায় বিষিয়ে উঠে মন। ওর একমাত্র আপনজন মাকেও বলি হতে হয়েছে বাবার পরকীয়ার থাবায়। নিজের আপন বোনের সঙ্গে ফিরোজা খালা আর ওর বাবা এতটা হিংস্রাত্মক আচরণ করতে পারে আদনান না বললে তো ওর সত্যিটা জানতোই না। অজানাই থেকে যেত প্রাণের কাছে। দীর্ঘদিনের অপেক্ষার প্রহর কাটিয়ে যখন সামান্যতম সুখের ঠিকানায় জীবনের হিসেব মিলছিল, ঠিক তখনই সময়টা থমকেছে। হায় আদনান, কোথায় সে? একটা মাস এই গহীন অরণ্যে বন্দি করে রেখেছে অজানা কেউ প্রাণকে, আর সে লাপাত্তা নিরুত্তাপ। কেন এলো না আদনান এখনো? নাকি সে আর আসবেই না প্রাণের খোঁজে? হাঁটুতে মুখ গুজে বসলো প্রাণ। ইদানিং চোখের জল যেন শুকিয়ে গিয়েছে ওর। শত চেষ্টাতেও আসে না। নিজের পাশে কারো অস্তিত্ব অনুভব করে মাথা তুলে তাকায় প্রাণ। দীর্ঘদিন এক পুরুষালী ছায়া। ঘাড় ছেড়ে আসা লম্বা চুলগুলো সারিবদ্ধভাবে পড়ে আছে এবং সে চেয়ে আছে প্রাণের ঠিক চোখের দিকে। সুবাসিত ম্যান্স পারফিউমের গন্ধে গোটা এলাকাটা ছড়িয়ে পড়ল। ঠোঁটের কোণের রহস্যময় হাসিটা দেখেও প্রশান্তি হয় প্রাণের। ওর ভালো থাকার জন্য এই মুখটার যে বজ্র প্রয়োজন। গাঢ় ভালোবাসায় যে অধ্যায়টা প্রাণ পেয়েছিল মানুষটার কাছ থেকে, এই গহীন অরণ্য যদি ওর মৃত্যু ঘটে তারপরেও কোনো আফসোস থাকবে না প্রাণের।
এতদিন পর আদনানকে নির্বিকার ওর পাশে বসে থাকতে দেখে রাগে জ্বলে উঠছে প্রাণ। আগুন চোখে চেয়ে ভস্ম করে দিতে চায় আদনানকে। হ্যালো প্রাণ পাখি। তুমি আমি তো। তুমি এখানে কেন, তাও এতদিন পর? আমার বউ যেখানে আমি সেখানে। ইটস ভেরি সিম্পল প্রাণ পাখি। এতদিন এলে না কেন? ওয়াই ডিড ইউ মিস মি প্রাণ পাখি? একদমই না। মিথ্যেরা তুমি ঠিকঠাক বলা শিখলে না প্রাণ। একদম বাজে কথা বলবেন না আদনান। আমি তোমাকেও একরতি মিস করিনি। বাট আই মিসড ইউ প্রাণ পাখি, ডেসপারেটলি। ছাই করেছো, তবে এতদিন এলে না কেন? সবসময় এমন করো তুমি, ভালোবেসে আমাকে অভ্যস্ত করিয়ে হারিয়ে যাও। গভীর আবেশে কথাটা বলে কিছুটা এগিয়ে গেল প্রাণ। উদ্দেশ্য আদনানের কাঁধে মাথা রেখে জ্যোৎস্না উপভোগ করবে, তবে তার আগেই হাওয়ায় মিলিয়ে গেল আদনান। স্পষ্ট দেখল প্রাণ চোখের পলকেও নিজের মনে সৃষ্টি হওয়া বিভ্রম ভেঙে যেতে দেখে হেসে ফেলল নিজের উপরই। ধান্দাবাজ ইঁদুর, আবারও আমাকে ফাঁকি দিলে তো। সব শোধ আমি নিব তোমার থেকে আদনান মুনতাসির। নিজের বউয়ের সুরক্ষা দিতে ব্যর্থ তুমি, আর একবার তোমাকে বাগে পাই আমি, তোমার সব প্রপার্টি নিজের নামে লিখিয়ে নিয়ে তোমাকে ডিভোর্স দিব। তারপর ভিক্ষার থালা হাতে দিয়ে ফার্ম গেটে বসিয়ে দেব। দেখে নিও বিলাতি ইঁদুর, তুমিই হবে বাংলাদেশের প্রথম বিদেশি হ্যান্ডসাম ভিক্ষুক। আমার আল্লাহ নবীজির নাম, দুইটা টাহা ভিক্ষা দিয়া হইয়া যান পুণ্যবান। আবারও হাঁটুতে মাথা খুঁজল প্রাণ। কিছু সময় পর শোনা গেল মৃদু ফুপানোর আওয়াজ। ভাঙা গলায় নিজেই স্বাগতিক করে প্রাণ। আমার কিছু চাই না আদনান, শুধু তুমি এসে আমাকে নিয়ে যাও এখান থেকে। আর কখনো তোমার অবাধ্য হব না আমি, কখনোই না। তুমি এসো আদনান। রাত যত বাড়তে থাকে ততই বাড়তে থাকে বাতাসের বেগ। নিশাচর পাখিরাও একসময় ক্লান্ত হয়ে নিরে ফিরে এলো। ছিচি পোকারাও ফিরল তাদের গর্তে। চাঁদটাও পাহাড়ের গায়ে লুকাতে প্রস্তুত। আপন ঠিকানায় সকলের যাবার ব্যস্ততার মাঝে অলস হয়ে বসে রইল প্রাণ। ওর তো নিরে ফেরার তাড়া নেই। প্রাণের জীবনের সময় থমকে আছে 1 মাস যাবৎ। জীবনের হয়তো একটু আলাদা রকম জীবন প্রাণের আর কখনো হবে না। খাদের দিকে তাকিয়ে থাকার সময় ওর ভেতর থেকে যেন বারবার বলতে থাকে, ভুলেও যেন উচ্চপাল্টা খেয়াল না আনে প্রাণ। তখনই দেখলো আদনানের অবয়বটা কিছুটা দূরে গাছে হেলান দিয়ে দাঁড়ানো। ঠোঁটের কোণে সেই রহস্যময় হাসিটা তখনও অম্লান। তোমার অপেক্ষার অবসান হবে প্রাণ পাখি, আমি আসছি। আশেপাশে ভালোভাবে দেখে নিল প্রাণ। আদনানের অস্তিত্ব কোথাও নেই। নেই তো সবচেয়ে ওর নিচে পরিকল্পনা। ও দাদি বলতেন পাগলের সুখ মনে মনে। তবে কি প্রাণও পাগল হয়ে যাচ্ছে? না, এটা হবার নয়। আসল পাগল তো তুমি আদনান মুনতাসির ডেনিস। মাঝ রাত্রিরে জঙ্গলে এসে ডায়লগবাজি করছো। তুমি এলেও আমি যাব না তোমার সঙ্গে। এতদিন খোঁজ নেই কেন তোমার, ইঁদুর কোথাকার? গোটা রাত নির্ঘুম ঢাকার অপরূপা সবেমাত্র চোখটা লেগেই ছিল যেন গভীর ঘুমের আবেশে। অন্য গ্রহান্তরে হবার আগে বাজতে শুরু করলো কর্কশ অ্যালার্ম ঘড়ি। পাতলা কমফোর্টার মুড়ি দিয়ে ঘুমিয়েছে অবস্থা একটা হাত বের করে খুঁজতে থাকে শব্দের উৎস। খানিকক্ষণ ঘড়ির এদিক সেদিক করে ধরে মেরে আবারও ঘুমের দেশে তলালো সে। ঘুমের মধ্যে সামান্য হাসলো যেন। অ্যালার্মটা সময়মতো বন্ধ করতে পেরে অনেক ভালো কোনো কাজ করে ফেলেছে সে। মিনিট 5 না গড়াতেই আবারও তার স্বরে চেঁচে ওঠে অ্যালার্ম ঘড়িটা। এবার আবার ভাইব্রেশন হচ্ছে। হকচকিয়ে গিয়ে ধরফড়ি উঠে বসে অপরূপা। মাথাটা ততক্ষণে ব্যথা শুরু হয়েছে। ঘড়িটা হাতে নিয়ে নেড়ে চেড়ে ভালো করে দেখলো অপরূপা। কেউ খুব যত্ন সহকারে 5 মিনিট পর পর অন্তরতর অ্যালার্ম সেট করেছে। অপরূপা তো আর কচি খুকি না, বুঝতে বাকি রইল না যে কার হাত আছে এর পেছনে। আপনার সাহস বেশি হয়ে গেল নাকি অরণ্য জুহাই? আগামী 1 সপ্তাহ যদি আপনার ঘুম আমি হরণ না করি, তবে আমার নামও অপরূপা ইবনাথ নয়। অন্য সকালটা শুরু হয়েছিল ফারহানা বেগমের একজোট বকাঝকা শুনে। অফিসে তৈরি হয়ে নাস্তার টেবিলে এসেও দেখলো রীতিমতো মুখ ফুলিয়ে গোলাকার বানিয়ে রেখেছেন তিনি। একটু পরপর শব্দ করে প্লেট গ্লাস রাখছেন। কখনো বা রান্নাঘরে কাজ করতে থাকা ঝুনির মাকে অহেতুক চোখ
গরম দেখাচ্ছেন বা বকে দিচ্ছেন। তবে সবচেয়ে বড় পেরেশানি আছে অরণ্যর বাবা মিনাজ সাহেব। ভদ্রলোক বউয়ের মতিগতি ঠিকঠাক ঠাউর করতে পারছেন না। চিকন ফ্রেমের চশমার ওপর দিয়ে বারবার তাকে দেখছেন। কেন তার প্রিয়তমা সকাল সকাল মেজাজ চটে গিয়েছে। অফিসে যাবার আগে বউয়ের চাঁদপানা মুখে হাসিটা না দেখলে যেন তার দিন ভালো যায় না। এতটুকু কেন যে বুঝতে চায় না ফারহানা। একটু রয়েছে চায়ের কাপে চুমুক দেওয়ার ফাঁকে ফাঁকে গলা খাকারি দিয়ে ফারহানার মনোযোগ চাইলেন তিনি। বাবার কর্মকাণ্ড অরণ্য দেখছিল, ইশারায় বোঝালো চালিয়ে যেতে। চায়ের কাপে চুমুক দিয়ে কথাটা বলেই ফেললেন মিনহাজ সাহেব। বুঝলে গিন্নি? ব্যাস, মেজাজের সঙ্গে বারুদ ছিটিয়ে রাখা ফারজানাও জ্বলে উঠলেন দপ করে। প্রথমে অরণ্যকে দেখে নিলেন আগুন চোখে। ঠাস করে জুসের গ্লাসটা ওর প্লেটের পাশে রেখে তাতে ধপ চেপে তাকালেন নিজের স্বামীর দিকে। গিন্নি কি? হ্যাঁ, গিন্নি আবার কি? সকালবেলা তোমাদের রং তামাশা আর কত দেখতে হবে আমাকে বলো, বলেই ফেলো। আমার কথার তো কোনো দাম নেই এই বাড়িতে। ইচ্ছে তো করে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাই। অ্যাকশন। বিড়বিড় করে বলল অরণ্য। এবার ওর বাবা মায়ের খুনসুটিপূর্ণ ঝগড়া দেখে আরামসে রাস্তাটা সেরে ফেলবে। চেপ রেকর্ডার এই বাজতে শুরু করলো, কখন যে থামবে তার কোনো ঠিক নেই। তোমাকে তো গিন্নি বলে বিগত 35 বছর যাবৎ ডাকছি গিন্নি, তবে আজ রেগে গেলে কেন? হতবাক হয়ে যান মিনহাজ সাহেব। আমিও তো তাই জানতাম বাবা, মা তোমার গিন্নি। তুই তুই কোন মুখে আমার সাথে কথা বলছিস? যতই তোর জন্য আমি ভালো চাই না কেন, তলে তলে ঠিকই বাপ টেনে কথা বলিস। হয়েছিস তো বাপের মতো। আমার কুলের কোনো আত্মীয় তোর বাপের যেমন সহ্য হয় না, তোরও সহ্য হয় না। সেই জন্যই তো মেয়েটাকে কষ্ট দিলি তুই। পরিবেশের অবস্থা বেগতিক বুঝে কড়া চোখে মিনহাজ সাহেবও চাইলেন অরণ্যের দিকে। তুমি অপরূপাকে কিছু বলেছো অরণ্য? মেয়েটার বিয়ে ভেঙে গিয়েছে বলে যে ও অনেক অসহায়, এটা ভেবে যদি ওর সঙ্গে খারাপ ব্যবহার করো তাহলে আমি বড়ই কষ্ট পাবো। আমার সামনে ভালো সাজবে না অরণ্যের বাবা, এই বলে দিলাম। ছেলেকে তুমি শিখিয়েছো আমার বাপের বাড়ির লোকজনকে যেন দু চোখে দেখতে না পারে। সেজন্যই তো বিয়ের পরের দিন অফিসে যাচ্ছে। আজ কি অফিস যাওয়ার দিন? নতুন বউ ঘরে রেখে কোন ছেলে অফিসে যায়? যাবেই তো। বাপের এক রক ছাড়া হয়নি। অফিসে যাবার দরকার আছে তোমার? তাছাড়া আমি তো আর জানতাম না দাওয়াত খেতে গিয়ে আমি বিয়ের বর হয়ে যাব। তাহলে কাজকর্ম গুটিয়ে রেখে আসতাম, তারপর আমার ভাইজিকে সারাদিন কোলে করে রাখতাম। তাহলে কাল ছুটি নিবি 1 সপ্তাহের, অপরূপাকে নিয়ে বেরিয়ে আসবি। সুযোগ বুঝে কথাটা পারলেন ফারহানা। অসম্ভব, এই পাগল ডক্টরের সঙ্গে আমি কোথাও যেতে পারবো না। পরে হারিয়ে গেলে তখন তুমি আমার ঘাড় মটকে দিবে বা। জানি তো আমি, ও যদি আমার ভাইজি না হয়ে তোর বাপের দিকের কেউ হতো, এসব কথা উঠতই না। আবারও চোখের জল ফেলা শুরু করলেন ফারহানা। অসহায় চোখে নিজের বাবার দিকে চাইলো অরণ্য। মিনহাজ সাহেব ছেলের মতিগতি বুঝে অন্যদিকে তাকিয়ে রইলেন। তাছাড়া তিনিও চান হুট করে জড়িয়ে যাওয়া অরণ্য এবং অপরূপা একে অপরের কাছাকাছি আসুক। এর জন্য ছেলে মেয়ে দুটোকে কোথাও ঘুরতে পাঠালে মন্দ হয় না। ফারহানা বিচক্ষণ নারী, তিনি তো জানেন, বরং বউয়ের বুদ্ধিমত্তায় প্রসন্ন হন তিনি। তোমার মা ঠিকই বলেছে অরণ্য, মেয়েটাকে নিয়ে বেরিয়ে এসো। সপ্তাহখানেক অফিসের কাজ আমি সামলে নিব। কিন্তু বাবা। তবে কথাটা শেষ করতে পারল না অরণ্য। তার আগে ফারহানা বেগম টেনে দিলেন ওর ডান কানটা। আবার কিন্তু বলছিস কেন? যেতে বলছি যাবি। যথা আজ্ঞা মাতা রানী, আপনার ভাইজিকে হানিমুন করানোর দায়িত্ব নিলাম। দীর্ঘশ্বাস ফেলে অরণ্য। জন্মের হিসাব করলে ও তুরস্কের নাগরিক, কিন্তু ভাগ্যের পরিহাসে ফেসে গিয়েছে বাঙালি ফ্যামিলি ড্রামা। জীবন মায়ের মেলোড্রামা। বাবার আদুরি শাসন থেকে মুক্তি পেয়ে সবে পরোটা বুটের ডালে চুবিয়ে মুখে নিচ্ছিল অরণ্য। তখনই অনুভব করলো নিজের পাশে এক মিষ্টি সুগন্ধিতে ছায়ালভ, হাতে সম্ভবত চুড়িও আছে। রিনচিনি শব্দ করে সে মনোযোগ চাইছে অরণ্যর। অরণ্য জানে এই শব্দের মালকিনকে। গোটা রাত পাশাপাশি শুয়ে এতটুকু তো বুঝেছি, কিন্তু পুরো জীবন এই মাথা মোটা পাগল ডাক্তারকে সহ্য করতে হবে ভেবেও শঙ্কিত হলো ও। আহারে, অরণ্য সাদাসিধা জীবন এবারে
গেবন হয়ে যাবে। নির্বিকার ভাবে পুরোটা পরোটা মুখে পুড়তে চিবোতে চিবোতে চাইলো পাশে দাঁড়ানো অপরূপার দিকে। কিছু বলবেন ডক্টর? ওকে ডক্টর বলছিস কেন? ও ইয়েস ইয়েস, মিসেস শাকচুন্নি, তা কয় মন বাতাবি লেবু চাষ করলেন সকাল থেকে? দেশের গণ্ডি পেরিয়ে আপনার বাতাবি লেবু কি এখন বিদেশে মাটিতে? দেখুন, দেখছি। আমার শাকচুনি বলবেন না, পিশাচ লোক একটা। আচ্ছা, বলবো না। জানো ফুপু, তোমার এই ছোট্ট বাচ্চাটা কি করেছে? 5 মিনিট পর পর অ্যালার্ম সেট করেছে যেন আমি ঘুমাতে না পারি। নালিশ করে ফুপুর নিকট অপরূপা পুনরায় পরোটা ছিঁড়ে ডালে চোবাচ্ছিল অরণ্য শান্ত গলায় বলল, আমি কিছু করিনি মা, এটা রোজকার অ্যালার্ম আমার। ইস, আমি কিছু করিনি, উনি ইচ্ছে করে করেছে ফুপু যেন আমি ঘুমাতে না পারি। আজ থেকে তোর ঘরে এলাম রাখবি না। অপরূপা যতক্ষণ ইচ্ছে ততক্ষণ ঘুমাবে, বুঝছিস? আয় বস অপরূপা, নাস্তা করে নে। এই বাদরের কথায় একেবারে পাত্তা দিবি না। একদিনেই কেমন শুকিয়ে গেছিস। আর শোন, জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হাতে, তিনি উপর থেকে জুটি মিলিয়ে পাঠান। এসব রায়হান ফাইহানের কথা নিজের মনে আনবি না, ও তোর যোগ্যই না। আমার অরণ্য লাখে একজন, দেখবি একদিন তুই নিজেই বুঝবি। ছেলে হিসেবে তো বেস্ট, এবার কিন্তু স্বামী হিসেবেও বেস্ট হতে হবে অরণ্য। কি পারবি তো? মায়ের কথার কোনো প্রতিউত্তর না করে খাবারে মনোনিবেশ করে অরণ্য। অনাকাঙ্ক্ষিত বিয়ে, অন্বেষার জন্য হৃদয় গহীনে হাহাকার, সব মিলিয়ে অরণ্য পড়েছে ফ্যাসাদে। কিছুটা সামলে উঠে ছিল তক্ষুনি এই বন্ধনে জড়িয়ে গেল ও। আদৌ এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ আছে কিনা ও জানে না, তাই প্রত্যুত্তরে কিছুই বলল না অরণ্য। অরণ্য নির্বিকার দেখে চুপসে যায় অপরূপার চেহারা। ও ফুপু না জানলে অপরূপা তো জানে অরণ্যর মনের কথাটা। শুকনো মুখে পরোটা চিবানোর চেষ্টা করতে থাকে অপরূপা। মিনাজ সাহেব হয়তো বুঝলেন, তিনি সামান্য গলা খাকারি দিয়ে গভীর গলায় ডাকলেন, অরণ্য, শুনতে পাওনি তোমার মা কি বলল? চেষ্টা করবো মা। শান্তিমতো কি এখন নাস্তাটাও করতে দেবে না? চলে যাব খাবারটা শেষ না করেই। অর্ণ চাপা রোষপূর্ণ আওয়াজে রাস্তার টেবিলে ক্ষণেই নেমে এলো নিস্তব্ধতা। প্লেটে খাবার বাকি রেখে ব্লেজারটা হাতে নিয়ে মায়ের কপালে একটা চুমু বেরিয়ে গেল অরণ্য। আসছি মা। অপরূপাকেও বলে যা অরণ্য। থাকুন মিসেস শাকচুন্নি, বাকি ঝগড়াঝাটি সন্ধ্যায়, ওকে? এরপরই হাসলো অরণ্যর সেই মাপা হাসিটা, যেন ওর গ্যাস দাঁতটা দেখা যায়। আর গজদাঁত হাসিটা দেখে অপরূপাকেও দেখা গেল চমৎকার করে হাসতে। ঠিক যতটুকু হাসলে ওর দুগালে টোল দেখা যায়। আর সুন্দর হাসির দুজন মানুষ যখন একসঙ্গে হাসে তখন চারিপাশটা ঝলমল করে ওঠে। অরণ্য শীতল ব্যবহারে যেই গুমট মেঘ জমেছিল তার সরেও গেল মুহূর্তেই। সকালটা রঙিন হলো অনাকাঙ্ক্ষিত, তবে অমোঘ সত্য এবং পবিত্র বন্ধনে আবদ্ধ সদ্য বিবাহিত এক যুগলের চমৎকার হাসির ঝংকারে। গুটিসুটি মেরে হাসপাতালে বিছানায় শুয়ে আছে তরু। কেবিনে একটা বিছানা ব্যতীত কিছু নেই। হাতে তালুর পিঠে অসংখ্য ইঞ্জেকশনের সুইয়ের খোঁজা। যখন ও মাত্রাতিরিক্ত পাগলামি করে তখন ডাক্তার নার্স ওকে বেঁধেও রাখে। হেসে খেলে দিন পার করা তরুর জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। দু চোখে যেন ঘোর বর্ষার অঝোর ধারা। নিজের শরীরটাকে ভীষণ ভয় লাগে তরুর। ফোপানির আওয়াজ দমিয়ে রাখতে দাঁত দিয়ে কামড়ে ধরে হাতের চামড়া। আচ্ছা, এত কিছুর পরও ওর মরণ আসে না কেন? কেবিনের দরজা খোলার শব্দ ও নির্বিকার তরু, কারণ ও জানে ওকে এখন গাদা ঔষধ গেলানো হবে। ও গিলতে চাইবে না। তখনই 2-3 জন ওয়ার্ড বয় কালো এক ধরনের মোটা লাঠি আনবে। প্রথমে ভয় দেখাবে, তারপর অনেক জোরে লাঠি দিয়ে গুঁতো দিবে পেঁচে। তাও খেতে না চাইলে তখন হাতের তুলাতেই সুই ফুটিয়ে দিবে। ওরা জানেও না ছোটবেলা থেকে তরু ওষুধ খেতে পারে না, তেতো লাগে। ওর বাবা চকলেট এনে রাখতো, কোনো রকমে ওষুধটা খেতে পারলেই চপাচপ চকলেটটা মুখে পুরে দিত। অস্ফুট স্বরে ডাকলো বাবাকে তরু। বাবা, তুমি কোথায়? হারিয়ে যাবার আগে আমাকে নিয়ে গেলে না কেন বাবা? তুমি ছাড়া তো আমার কেউ নেই বাবা।
ক্রমাগত ফোপানোর জন্য ভেঙে ভেঙে বলা অস্পষ্ট কথাগুলো কানে আসতে কেউ যেন মুচড়ে ধরল তুর্যের খলি চাচা। ছলছল হয়ে চোখের তারা কিভাবে পেরেছে অমানুষগুলো ওর তরু, ওর ছোট্ট তরু। নিজেকে সামলায় তুর্য, এখন ওর ভেঙে পড়লে চলবে না। নিজেকে শক্ত খোলসে আবৃত রেখে প্রতিশোধ নিতে হবে প্রতিটি অন্যায়ের। আরে লতাবতা নাকি, ঘর ছেড়ে বাইরে বেরিয়েছিস কেন রে? ছাগলের জাত গোষ্ঠী তো তোকে তুলে নিয়ে খেয়ে ফেলবে রে। তারপর সন্ধ্যাবেলা জাবর কাটবে আর সকাল হলেই লেয়া দাবে। আচমকা তুর্যের কথা শুনে হকচকায় তরু। তার মানে নার্স কিংবা ওয়ার্ড বয় নয়। এতক্ষণ তুর্য এসে দাঁড়িয়েছিল। ধীরে ধীরে উঠে বসে তরু। কিছুক্ষণ চুরো করে বাঁধা ছুটিটা টানাটানি করে চুলকলো, এরপর মুখ ফিরিয়ে অন্যদিকে ঘুরে বসলো। তুর্য গিয়ে বসলো তরুর বেঁচে, খানিকটা দূরত্ব রেখে অবশ্য। আসার সময় দেখে এলাম বিজয় স্মরণীয় সিগন্যালে এক পাগলি তোর মতো করেই মাথায় উকুন টোকাচ্ছিল। উকুনের জন্য হানিমুন স্পেশাল রিসোর্ট খুলেছিস নাকি রে নিজের মাথায়? তা ইনকাম কেমন? আর কোনো ফ্রাঞ্চাইজি খুলেছিস? তুর্য কথা শোনার পর বড় বড় চোখে তাকালো তরু। আগের সেই তরুলতা হলে হয়তো এক চোট মারামারি লেগে যেত এখন তুর্যের সাথে। তবে জীর্ণ কায়ার এলো চুলের এই তরুলতা চৌধুরী হয়তো একটু আলাদা রকম। কোনো কথায় তার মস্তিষ্কের নিউরন প্রসেস করতে পারে না। সে হয়তো নিজেও চায় না। ফলাফল ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা ব্যতীত কোনো পরিবর্তন দেখা যায় না তার মাঝে। তবে এইসব ডাক্তারের কথা তুর্য কিন্তু জানে ওর তরু কতটা বাচ্চামি করত। সুদিন আবারও ফিরবে ওদের জীবনে। তরুর সব দুঃখ কষ্ট ভুলে নতুন করে বাঁচতে শিখাবে তুর্য। আমার কনসার্টে যাবি তরু? তোর প্রিয় গানগুলো গাইব আজ। তরুর মাঝে কোনো হেলদোল দেখা গেল না। যাবি? আইসক্রিম খাওয়াবো, রসমালাই। আচ্ছা, তবে রেড ভেলভেট নাকি ব্ল্যাক ফরেস্ট? কোরিয়ান তিরামিসুও কিনে দিব তোকে, চল। আচমকায় নিজের হাতে শক্ত করে দাঁতে বসিয়ে দেয় তরু। কামড়ে বের করে আনে রক্ত। পাগলের মতো চেঁচামেচি করে হাত পা ছুটে থাকে ক্রমাগত। ছুটে এলো কর্মরত নার্স এবং ওয়ার্ড বয়। সবাই মিলে শক্ত করে চেপে ধরে যখন খুব ইঞ্জেকশন পুশ করলো, ধীরে ধীরে নেতিয়ে পড়ে তরু। দুহাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংবরণ করে তুর্য অচেতন। তরু আবার যান। আরে শকুনের দল, ওকে আমি ছোঁয়ার আগে শতবার থমকেছি, হাজারবার ভেবেছি। আর আমার সে নিষ্পাপ ফুলকে তোরা দুমড়ে মুচকে দিয়েছিস। তোরা বাঁচতে পারবে না। তোদের যত্নের প্রত্যেকটা ফুল তুর্য নিজ পায়ে পিষে ফেলবে। অচেতন তরুর চুলে হাত বুলিয়ে দেয় তুর্য। কপালে ছোট্ট করে একটা হামি দিয়ে বেরিয়ে এলো কেবিন থেকে। মোবাইল ফোনে চপাচপ টাইপ করে কিছু একটা এগিয়ে গেল সামনের দিকে। চোখে মুখে ফুটে আছে ক্রু হিংস্রতা। কোলাহলপূর্ণ ব্যস্ত নগরীর সমস্ত ব্যস্ততা একপাশে ফেলে নতুন মডেলের কালো মার্সিডিজ বেঞ্চটা এসে থামতেই হয়ে বেরোলো আদনান। ঘাড় ছেড়ে নেমে আসা চুলগুলো খানিকটা পিছিয়ে সরিয়ে ঠিকঠাক করে নিল নিজেকে। গাড়ির চাবিটা সাদা আঙ্গুলে ভাঁজে ঘোরাতে ঘোরাতে এগিয়ে এলো নিজস্ব গন্তব্যে। ঘন হাসকি স্বরে গুনগুনিয়ে তুলছে পুরনো বাংলা গানের সুর। মেঘের ঘামে আজ তোমার নামে ওরো চিঠি পাঠিয়ে দিলাম। না না লা 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 লা। নিঃশব্দে ঘরে এসে ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতে গায়ের মধ্যে জড়ানো মোটা জ্যাকেট খুলে ধীরে পায়ে এগিয়ে গেল দোতলার একদম কোণার দিকের কামরায়। তুমুল বর্ষণে সিক্ত গোটা ইস্তাম্বুল শহর। তাই ঠান্ডার প্রকোপ বেড়েছে মাত্রাতিরিক্ত। স্মরণে আসে কিছু সময় পূর্বে প্রাণকে ফোনে জানিয়েছে আদনান আজ ফিরবে না। বৃষ্টি এবং কিছু কাজে আটকা পড়েছে। তখনই রেগে মেগে এক চোট ঝগড়াঝাটি শুরু করলো প্রাণ। ইঁদুর কোথাকার, কোন চিপায় গিয়ে ঢুকেছো? আমি বাসায় একা থাকবো কি করে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্রাণ পাখি। তাছাড়া আমি বাসায় এলেই তো আর কিছু পাবো না, তার চেয়ে দূরেই থাকি। এত ধান্দাবাজ কেন তুমি? প্রাণ পাখি, বিয়ের পর যারাই আমার মতো উপোস থাকে তারা সবসময় রোমান্সের সুযোগ খোঁজে। তুমি তো পাশান কেন প্রাণ? ওয়াই? আমার জন্য এতটুকু মায়া হয় না? আদনানের কাতর গলে আগুতে মেরোতে শুনে সত্যি মায়া হয় প্রাণের। আমি কিছু দিতে পারবো না। দেয়া লাগবে না প্রাণ পাখি, যেটা আমার সবাই আমি ঠিকই ছিনিয়ে নিতে জানি।
মাথা ভর্তি অসভ্যতা করার চিন্তা ভাবনা সবসময়, হ্যাঁ? ইউ নো, আই ক্যান টেক ইফ ইউ ওয়ান্ট মি টু মেক লাভ। মানে? আরও ক্লিয়ারলি বললে তুমি লজ্জা পাবে প্রাণ, কিন্তু তুমি চাইলে আমি বলতেই পারি, বউ তো তুমি আমার, বউয়ের কাছে তো লজ্জা শরম থাকতে পারে না। এত না পেঁচিয়ে সোজা সাপটা উত্তর দাও আদনান। I want to love you deeply, kiss you desperately, and make you feel the heaven on earth. I hope you can understand. ছি, অশ্লীল কথাবার্তা। আজ তুমি বাইরেই থাকো আদনান। মেলি লাজে রাঙা হয় প্রাণের মুখশ্রী, যদিও ফোনের ওপাশে থাকা আদনানের তা দেখার সৌভাগ্য হলো না, তবে ঠোঁটের কোণে হাসিটা চড়া হলো। ও তো জানে লজ্জা পেলে প্রাণকে আরো বেশি কাছে পেতে ইচ্ছে হয় ওর। Okay. ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দিতে চাইলো আদনান। কি ওকে? ওকে মানে ঠিক আছে, পড়াশোনা তো বাজে কেন তুমি? তার মানে তুমি সত্যি আসবে না? মন খারাপ করা গলায় কথাটা বলল প্রাণ, কারণ আজও নিজের হাতে রান্না করেছে আদনানের জন্য। শাড়ি পরে সেজেগুজে অপেক্ষায় ছিল এত সময়, আর এখন ইঁদুরটা নাকি সমস্ত প্ল্যানিং এ জল ঠেলে আসবেই না। No. শোনো আদনান মুনতাসির, আজ তুমি জলদি এলে কিছু একটা পেলেও পেতে পারো। প্রাণের রিনরিনে মিষ্টি হাসিটা ফোন ছাপিয়ে আদনানের কানে যেতে চাপ বাড়লো এক্সেলেটারে, তবে বুঝতে দিল অবশ্যই। I'm busy. গম্ভীর গলায় কথাটা বলে খট করে লাইনটা কেটে দিল আদনান। জানালার চওড়া কার্নিশে বসে ক্রমাগত ইস্তাম্বুল শহরকে ভিজিয়ে চলা রিমঝিম বৃষ্টির দিকে অপলক সে আছে প্রাণ। নিঃশব্দে দরজা খুলে আদনানও এলো প্রাণের কামরার। যখন সুপরিচিত মেন্স পারফিউমের সুঘ্রাণ ছড়িয়ে পড়লো, মিষ্টি এসে কিছু না বোঝার ভান করে বসে এলো চুপচাপ। আদনান অনেকটা কাছাকাছি এসে চলে এসেছে বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেললো প্রাণ। তোর জীবনে রোমান্সের নেই রে প্রাণ, এর থেকে অন্য কাউকে বিয়ে করা ভালো। কথাটা শেষ করতে পারলো না প্রাণ, তার আগেই আবদ্ধ হলো আদনানের বাহু বন্ধনে। অসামান্য ক্ষিপ্রতায় কোলে তুলে নিজের বুকে মিশিয়ে নিয়েছে আদনান। এরপর নিজেও বসলো জানালার কার্নিশে, অন্য হাতে অভ্যস্ততার সহিত খুলে দিল জানালার স্লাইডিং কাঁচ। মুহূর্তেই মৌসুমি বায়ুর প্রভাবে বরফের মতো ঠান্ডা পানিতে সিক্ত হলো দুজনে। জানলার কাঁচগুলোর সঙ্গে সঙ্গে বসনের গতি যেন আরো বাড়লো। পাতলা সুতির শাড়ি ভিজে গায়ের সঙ্গে সেটেও গেল মুহূর্তে। ঠান্ডা ঠকঠক করে কেঁপে উঠছে প্রাণ। কি বলছিলে প্রাণ পাখি? প্রেয়সীর সিক্ত শরীরে মোহনীয় আজও সুগন্ধে মাতোয়ারা হলো আদনান। অদরে আগ্রাসী স্পর্শ চালালো প্রাণের গিপায়। কই, কিছু তো বলিনি। রোমান্স নেই তোমার জীবনে? নেই তো। আর আপনি কে? জানেন না আমার স্বামী আজ বাড়ি নেই? কেন এসেছেন? আপনার স্বামী বাড়ি নেই খবর পেয়ে তো এলাম ম্যাডাম, আপনাকে রোমান্স শেখাতে। চলুন ম্যাডাম, শুরু করা যাক। কিন্তু কিন্তু কি ম্যাডাম, আমাকে প্লিজ একটা সুযোগ দিন, দেখবেন স্বামীর কাছে আর যেতে মন চাইবে না। অদূরে আগ্রাসন ছেড়ে আদনান ততক্ষণে মত্ত হলো প্রেয়সীর ভেজা শরীরের ভাঁজে। ছটফটিয়ে নিজেকে ছাড়িয়ে নিতে চায় প্রাণ। ছাড়ো আদনান। রিনডিনে হাসির মাঝেই বলে প্রাণ। আলতো করে একটা কামড় বসালো প্রাণের গ্রীবার ভাঁজে। চুপ, আদর করতে তোর প্রাণ পাখি। জানালাটা বন্ধ করো, আমি ঠান্ডায় জমে যাচ্ছি। কাছে আসো, উষ্ণ করে দিই। জি না। তোমাকে রোমান্সের স্পেলিং শেখানো হবে এখন, ওয়েট অ্যান্ড সি। পুরো কথাটা প্রাণের কানের কাছে ফিসফিস করে বলল আদনান। এরপরের স্পর্শটা পড়লো নারীর কায়া সমগ্র সত্তায়। ক্রমশ উত্তাল ভালোবাসার জোয়ারে ভেসে থাকা দুটো সত্তার সবচেয়ে কাছাকাছি আসার কাব্য রচনা হয়। উষ্ণিষ্ঠ মুহূর্তে যখন প্রাণ পাখির পুরোটা আদনানের দখলে, তখনই শোনা গেল আদনানের ফিচল স্বর। ফিলস লাইক হেভেন প্রাণ পাখি। অসভ্য। অলওয়েজ ফর ইউ প্রাণ পাখি। তুমুল বর্ষণের মাঝে মেঘের ঘর্ষণে বিকট শব্দে ঘুম ভেঙে যায় আদনানের। জার্মানি থেকে কিছুটা পূর্বে ইস্তাম্বুল ফিরেছে ও। কোথায় ওর প্রাণ পাখি সেই সুখকর মুহূর্ত? অফিসের চেয়ারে বসে কখন যে যোগটা লেগে গিয়েছিল ও টেরই পায়নি আদনান। আগামীকাল সারাটা দিন বেশ কিছু সাইট ভিজিট করে এরপরই আবারও রাতের ফ্লাইটে বাংলাদেশে যেতে হবে ওকে প্রাণ পাখির খোঁজে। ঘুমটা ভেঙে গেলেও মিষ্টি স্বপ্নের রেসে তখন ঠোঁটের কোণে হাসিটা অম্লেন। সেলফোনের আওয়াজে ফোন তুলে কানে চেপে ধরল আদনান।
বলো আসিফ। চিফ, আপনি ঠিকই বলেছেন। সৌরভ আর অরণ্য জুয়াহের লন্ডনে একই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে। দুজনেই অনেক ক্লোজ বন্ধু। আমাদের সব গোপন তথ্য ওই অরণ্যের কাছে পৌঁছে দিত এতদিন। আই নো আসিফ। বাঁকা হাসি আদনান ঘাড় ঘুরিয়ে কয়েকবার আড়মোড়া ভাঙে ঘুমের রেশ কাটাতে। চিফ, এনি অর্ডার ফ্রম মি। আমি সৌরভকে সাহায্য করতে পারছি না আর। কুল ম্যান। শিকারের অস্তিত্ব ফাঁস হয়ে গেলেও আত্মপ্রকাশ করতে নেই, জানো না? বরং তারই উপভোগ করতে হয়, বুঝলে? এনিওয়ে, ইজ মাই বেঙ্গলি ওকে? উল্টো পাল্টে বাংলা বললে তোমাদের ম্যাডাম আমার চুল ছেড়ে দেবে বলেছে। আই এম ট্রাইং হার্ড ফর দ্যাট। আপনার বাংলায় অনেক সুন্দর চিফ। কয়েকটা কবিতা মুখস্থ করে ফেলেন ম্যাডামের জন্য, দেখবেন ম্যাডামও আরও খুশি হবে। আরও একটা নিউজ দেওয়ার বাকি ছিল চিফ। ব্যাড নিউজ? অরণ্য জুহাইয়ের বিয়ে করেছেন।